মাছ আমরা মাত্র আধা শতাংশ জায়গায় দিতে পারি, তাহলে আমরা 2 কাঠা বা 4 শতাংশ জায়গায় অনেক মাছ আমরা দিতে পারি। তো এখানে হলো কি উচ্চ ঘনত্বে মাছ চাষ। এই উচ্চ ঘনত্বে মাছ চাষ করার জন্য আমাদের ব্যাকটেরিয়ার সহযোগিতার মাধ্যমে চাষ করতে হবে। তো এই সীমিত জায়গায়, এত ছোট জায়গার ভিতরে এতগুলো মাছ চাষ করলে সেই মাছগুলো তার মর্টালিটি কি হবে এবং সেটা খাওয়ার জন্য সুস্বাদু হবে কিনা, এটা আপনারা খাইলে দেখতে পাবেন। আসলে পুকুরে চাষ করলে সেখানে বাজে ধরনের খাবার তাদেরকে দেওয়া হয়, খৈল পচানো হয়, বিভিন্ন পচা জিনিস, পচা গন্ধ তারা খায়। কিন্তু বায়োফ্লোকে কোনো পচা গান্দা, কোনো ধরনের আনফিট খাবার দেওয়ার কোনো সুযোগ নাই। শৌখিন খাবার ফিড দিলেও আপনারা সাদা পানির যে ফিড আছে মাত্র 800 টাকা বস্তা, সেখানে আমরা দেব 1600 টাকা বস্তা। মাছের ভিটামিন ওই খাবারে বেশি থাকবে, এটা খাবারের একটা আলোচনা থাকবে, সেখানে আমরা করব। তো মাছটা এজন্য সুস্বাদু হয়। তো স্থান ছোট, বাজেট ছোট, সময় ছোট। পুকুরের একটা মাছ কিন্তু উৎপাদন করতে 1 বছর সময় লাগে, কিন্তু আমরা মাছটা উৎপাদন করব মাত্র 3.5 মাসে। যদি আমরা 4 মাস রাখি তাহলে মাছটা আমাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ তার থেকে অনেক বেশি হবে আশা করা যায়। ওয়ালাইকুম সালাম। তো আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার থেকে বেশি আমরা উৎপাদন করতে পারি। তো যদি 4 মাসও ধরি তাহলে আমরা বছরে 3টা চাষ উঠাইতে পারি। তাহলে বছরে 3টা চাষ উঠাইলে সীমিত সময় হলো। অপরদিকে মাছগুলো আপনি কিছু মাছ বড় আছে, কিছু মাছ ছোট আছে। এই ছোট মাছগুলো আবার আপনি নিজের ইচ্ছা মতো, চাহিদা মতো বড় বানাইতে পারবেন। সেটা কেমন? যেমন ধরেন আপনার ট্যাঙ্কে 7000 মাছ আছে, 7000 মাছকে আপনি খাবার দিবেন, ফিড খাবার ধরেন 500 গ্রাম খাবার দিবেন। তো সেক্ষেত্রে বড় মাছ যেগুলো আছে এরাই কিন্তু এই খাবারগুলো খেয়ে ফেলায়, ছোট মাছগুলো তখন ছোটই থেকে যায়, ওরা পায় না। তো সেক্ষেত্রে আমরা 1.5 মাস গেলে আমরা এই মাছগুলোকে বাছাই করে 2 ট্যাঙ্কের বড় মাছ 1 ট্যাঙ্কে দিব, 2 ট্যাঙ্কের ছোট মাছ অন্য ট্যাঙ্কে দিব। তখন দেখা যাবে এই দরজাটা আটকে দিচ্ছে বলে আওয়াজ আসে, তখন দেখবেন গ্রেডিং করার সাথে সাথে ওই ছোটো মাছগুলো আবার একতালে খাওয়া শুরু করবে, যার ফলে বড় মাছের মতো ছোটোগুলোও সামনের যে 1.5 মাস 2 মাস হাতে টাইম আছে, এই বড়গুলো একতালে বড় হবে, ছোটোগুলো ওই সাথে বড় হবে। এই যে একটা গ্রেডিং পদ্ধতিতে সকল মাছের পরিমাণ, ওজন আপনি নিয়ে আসার একটা ব্যবস্থা করলেন, এটা কিন্তু পুকুরে নাই। পুকুরে এই ব্যবস্থাটা এটার মতো নাই, আবার করতে হলেও ওখানে অনেক ঝামেলা থেকে যায়, আবার সমস্ত মাছ উঠানো সম্ভব হয় না। পুকুর শেষ কইরা মাঝখানে 1.5 মাস পরে 2 মাস পরে এই মাছগুলো গ্রেডিং করাটা একটু কঠিন ব্যাপার। তো যাই হোক, এই যে গ্রেডিংটা আমরা করলাম, এই গ্রেডিংয়ের মাধ্যমে আমরা মাছের যে পরিমাণ আছে যেটা আমরা বলি, এই পরিমাণটা অনেকেই পায় না। না পাওয়ার কারণ হলো তাদের খাদ্য যে মেনটেন আছে, ম্যানেজমেন্ট, এইটা ভালোভাবে হয় না, আর একটা গ্রেডিংটাও করা হয় না, এজন্য তারা পুরোপুরি পরিমাণটা পায় না। তো আমরা এই কাজটা করলাম। এরপরে সীমিত সময়ে সীমিত বাজেট, যেমন ধরেন আপনি 7000 মাছ একটা ট্যাঙ্ক প্রস্তুত করলেন, 50,000 টাকা বাজেট করলে আপনি 20 থেকে 30,000 লিটারের একটা ট্যাঙ্ক করতে পারেন রড ব্যতীত। তো 30,000 লিটার একটা ট্যাঙ্কে আমরা 15,000 মাছ ছাড়তে পারি।
15,000 মাছে আমরা 1500 কেজি মাছ উৎপাদন করতে পারি। কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, এই 3 পদের মাছ 1500 কেজি মাছ আমরা 30,000 লিটার একটা ট্যাঙ্ক থেকে উৎপাদন করতে পারি। তাহলে এখানে আপনার এই যে আপনি 15,000 মাছ আপনি একটা 30,000 লিটার ট্যাঙ্কে দিলেন, তাহলে এই ট্যাঙ্কটা সীমিত জায়গায় আপনি দিলেন, দেওয়ার পরে আপনার খরচাটা কেমন? 15,000 মাছকে আপনি যদি পুকুরে লালন পালন করেন তাহলে আপনার কি পরিমাণ খাবারের প্রয়োজন হইতে পারে জানা আছে কারো? 15,000 মাছ যদি আমরা পুকুরে রাখি তাহলে তাকে কি পরিমাণ খাবার দেওয়া লাগতে পারে অনুমান? হ্যাঁ, সাদা মাছের যাদের ধারণা আছে ধরেন মিনিমাম আপনার 2 বস্তা খাবার দেওয়া লাগবে দৈনিক। তো আমরা কিন্তু বায়োফ্লক ফিশ ট্যাঙ্কে আমরা 2 বস্তা খাবার দিব না। 15,000 মাছকে আপনি সর্বোচ্চ 1.5 কেজি খাবার দিতে পারবেন। তো 2 বস্তার স্থানে 1.5 কেজি খাবার, খাবারও সীমিত। আমরা 24,000 মাছকে 3 কেজি খাবার দিই। এইটা মাছের কিছু রুচিবোধ ঔষধ আছে, খাবারের সাথে বিভিন্ন প্রকারের হলুদ, রসুন, এরপরে কালো জিরার তেল খাবারের সাথে মিক্সার করে দিলে তখন মাছের রুচি হয়, হজম শক্তি বাড়ে, পরিমাণ একটু বেশি খায় এবং তাদের যে মোটামুটি আছে গ্রোথ আছে এটা ভালো হয়। সেক্ষেত্রে আধা কেজি বেশি কম হইতে পারে। তাহলে আমাদের 3 কেজি খাবার দিয়ে আমরা 25,000 মাছকে পালতে পারি। যেখানে আমাদের যদি পুকুরে থাকতো তাহলে 3 বস্তা খাবার হইলেও মাসে কিন্তু 90 বস্তা খাবারের প্রয়োজন হইতো। আর সেক্ষেত্রে আমাদের এখানে লাগতেছে 3 কেজি। 3 কেজি খাবার যদি আমরা ফিশ ট্যাঙ্কে দিই তাহলে আমাদের মাসে কত কেজি লাগে? 90 কেজি। তো যেখানে প্রয়োজন হয়তো 90 বস্তা সেখানে লাগতেছে 90 কেজি। তো পরিমাণটা অনেক কম না, সীমিত। আর এই খাবারটা আমরা ওই মার্কেটের যেরকম ফ্যামিলির বাজার করি, মার্কেট করি, তেল নুন কিনি, এগুলোর মতো কেনা যায়। এইভাবে সীমিত বাজেটে আমরা চাষটা চালাইতে পারি। 10 থেকে 15,000 মাছ আমরা একটা চাষ পরিপূর্ণ উঠানোর জন্য মাত্র 8 থেকে 10,000 টাকার খাবার দিলেই আমাদের হয়ে যায়। তো এই খাবারটা কম লাগার পিছনে কারণ হলো আমাদের ফিশ ট্যাঙ্কে ফলক তৈরি করা হয়, মাছ এই ফলকটা খায়। এই ফলকটা খাবারের জন্য কিছু ব্যবস্থা আছে, এটাও আমরা খাবার ম্যানেজমেন্টের আলোচনা আছে, এটা আমরা করব। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পানি প্রস্তুত এবং পানির প্যারামিটার নিয়ে আলোচনা। 2টা কাজই আমাদের মেন। এরপরে যে বিষয় আছে একটা হলো এফসিও তৈরি করা, আর একটা বিষয় আছে দৈনিক কাজ। দৈনিক আপনার ট্যাঙ্কে কি কাজ আছে? 4টি কাজ দৈনিক করতে হবে। হ্যাঁ। আর একটা হলো অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করা। তাহলে পানি প্রস্তুত প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত আমরা পানি প্রস্তুত করব, এই একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার কন্ট্রোল। মিটারগুলো দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে। পানিটা আমরা আসলে কিন্তু মাছ চাষ করি না, আমরা হলো পানি চাষ করি। এতগুলো মাছ যদি এত ছোট জায়গায় মলত্যাগ করে, পায়খানা করে, তাহলে কিন্তু ওই পানিটা পচন ধরতে সময় লাগে মাত্র 20 মিনিট। এত পরিমাণ মলত্যাগ করে মাছ। তো সেক্ষেত্রে মাছ যদি এত পরিমাণ মলত্যাগ করে, সেই পানিটা আপনি শোধন করে রাখা, এটাই আমাদের মূল কাজ।
তো আমরা পানিটা কিভাবে চাষ করব, পানির দিকেই আমাদের সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। তাহলে মাছ সুস্থ সবল, ভালো গ্রোথ এবং আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মাছ উৎপাদন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে মাগরিবের পরে আমাদের প্যারামিটার নিয়ে আলোচনা, আমরা মিটারগুলো ব্যাপারে আলোচনা করব। সাইবল মিটার দে, ওই পিছন দিয়ে মিটারগুলো যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি দৈনিক, আমাদের কিন্তু আর কোনো রিস্ক নাই। আর আমি এখানে আলোচনা করব লম্বা, কিন্তু সেই আলোচনার রেজাল্ট হবে ওই যে অ্যামোনিয়া কিট দিয়ে। এই আলোচনার একটা সংক্ষিপ্ত রূপ হবে, একেবারে সংক্ষিপ্ত। এটা আমরা পরে আপনাদেরকে বলবো আগামীকালকে সকালে। লম্বা আলোচনা এই জন্য যে আপনি যদি এই যে একটা টিডিএস মিটার, এটার নাম টিডিএস মিটার, এই মিটারটা দিয়ে আমরা শুধু লবণ নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, তো এখানে আমাদের মাথা গামাগামের কিছু নেই, সব এই মিটারেই বলবে। আর এই মিটারটা দিয়ে আমরা চুন নিয়ন্ত্রণ করব। ট্যাঙ্কে চুন দিতে হবে, যেহেতু উচ্চ ঘনত্বে মাছ চাষ, লবণ এবং চুন এই দুইটা ব্যতীত চাষ করা সম্ভব না, এই দুইটা লাগবেই। তো সেই হিসেবে আমাদের এই টিডিএস দিয়ে আমরা লবণ নিয়ন্ত্রণ করব। কতটুকু রাখবো এটা জানলেই যথেষ্ট। এখন এই টিডিএসে কি কি কাজ করে এটা জানা দরকার। কিন্তু আমি যদি টিডিএসে কি কি উপকার করে এটা যদি নাও জানি, টিডিএস রাখা দরকার 400। কত ভাই? 400, উদাহরণস্বরূপ বলছি। তো 400 যদি রাখা দরকার, আমি যদি 400 রাখি, 400ই রাখলাম, পানিটা মাপ দিলাম, 400 আসলো। এখন এই টিডিএসে যে কি কি কাজ করে এটা যদি নাও জানি, লবণ 400 রাখলাম, আমি জানি না, কিন্তু সে কাজ করবে না? আমার মুখস্থ থাকা কিন্তু জরুরি না, আমার জরুরি শুধু কতটুকু রাখবো এটা জরুরি। কথা বুঝে আসছে ভাই? এই জন্য আপনারা ভয় পাবেন না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তো পরে মাথা খারাপ হবে এত আলোচনা। মনে রাখবা, সব মনে রাখবা, প্রশ্ন পড়বে, সময় দেওয়া হবে, ঠিক আছে? একটা কাগজ নিয়ে বসবা, প্রশ্ন টুকে রাখবা। তো আমরা এই টিডিএস যেই পরিমাণ আমরা রাখবো, সেই পরিমাণটা সম্পর্কে আমাদের জানা দরকার। এরপরে আমরা এইটার বিস্তারিত জানবো। কেন? বিস্তারিত না জানলে কিছু সমস্যা আছে, এজন্য আমরা বিস্তারিত আলোচনা করব টিডিএস নিয়ে, পিএস নিয়ে, অ্যামোনিয়া কিট, এটা আমরা মাইপা পানিতে বিস্তারিত এখন এখানে এই বল নিয়ে দেখাই দেব, মানে কোনো প্রকারের অস্পষ্ট যাতে না থাকে ইনশাল্লাহ। তো টিডিএস মিটার, টিডিএস সংক্রান্ত আলোচনা আমরা করছি। মিটারটা এইভাবে বন্ধ থাকবে, অফ করা থাকবে, সবসময় অফই রাখবেন। তো এখানে সুইচ আছে কয়টা? 3টা সুইচ আছে। একটা কিন্তু মাঝখানে টেম্পারেচ লেখা, পানির টেম্পারেচ, তাপমাত্রা। আমরা যদি এটার মধ্যে একটু পানি দিই, অর্ধেক সামান্য খাওয়ার জন্য, তো আমরা যদি এই টেম্পারেচ যেটা আছে এটা যদি টেপাটেপি করি, তাহলে কিন্তু মিটারের পরিমাণটা আউলে যাবে, ঠিক আছে? এই যে গ্লাসে একটা পানি নিলাম, এখন আমরা এই পানিতে, ওয়ালাইকুম সালাম, এই পানিতে আমরা টিডিএসটা কী করব? পরিমাপ করব। তো এখন এই টিডিএস আমাদের পানিতে ফিশ ট্যাঙ্কে কেন প্রয়োজন, এটা আপনাদের যে লিখিত শীট আমরা দিব, এই শীটে কিন্তু লেখা আছে কোন মাছের লবণ কতটুকু রাখবেন। এখন আপনাদের মুখস্থ, এতটুকু মুখস্থ রাখা দরকার যে আপনার কোন কোন মাছের জন্য কতটুকু লবণ রাখতে হবে, এটা কিন্তু আমার শীটে লেখা থাকবে, এটা নিয়ে মাথা গামাগামি নেই। কই মাছে এত, শিং মাছে এত, মাগুর মাছে এত, এটা লেখা থাকবে, শীটে লেখা আছে।
তারপরে আমরা এটা আলোচনার ক্ষেত্রে বলবো। তো এই টিডিএস মিটার আমরা এইভাবে, এই যে নিচে লেখা আছে 1, এই 1 বাটনে চাপ দিলে 00 আসছে না? আসছে কি না? এখন আমরা এখানে পানিতে দিলাম। তো সাদা পানিতে দেওয়ার পরে আমাদের টিডিএস চলে আসবে। দেখেন এটা তো টিউবওয়েলের পানিতে একটু লবণ বেশি থাকে। তো এখানে আছে 298, দেখতে পাচ্ছেন 298। এখন এখানে আমরা লবণ দিলেই এটা বাড়বে। এখানে এখন লবণ দিলেই টিডিএসটা বাড়তে থাকবে। তো আমরা এই টিডিএস দিয়ে কি নিয়ন্ত্রণ করব বলেন? লবণ। লবণটা দিব কোন লবণ? র সল্ট, যেটা মোটা লবণ মার্কেটে পাওয়া যায়, লবণ যেটা আমরা গরুকে খাবারের জন্য পানির সাথে দিই। এক কথায় আয়োডন মুক্ত লবণ হইতে হবে, আয়োডন যুক্ত লবণ হইতে পারবে না। খোলা লবণটা, এই লবণটা দেওয়ার ক্ষেত্রে আমরা লবণটা যখন দিব তখন প্লাস্টিকের জালি আছে, ছিদ্র ছিদ্র, গুড়ি গুড়ি ছিদ্র, ওই প্লাস্টিকের জালির ভিতরে আবার একটা নেট জাল আছে না, একটা নেট জাল বিছাই দিলাম। দেওয়ার পরে ওই লবণগুলো আমরা এই জালির ভিতরে রাখবো। রাখার পরে এখানে একটু পানি ছিটা দিব এই লবণের উপর। পানি ছিটা দিলে তখন এই লবণে যদি কোনো প্রকারের মেডিসিন থাকে তাহলে এটা নিচ দিয়ে কিছু পানি পড়বে, তার সাথে পড়ে যাবে। এই কাজটা বুঝে আসছে না? লবণ দেওয়ার নিয়মটা মুখস্থ রাখা লাগবে। আমরা ধুয়ে ফেলাইলাম লবণটা, লবণ তো আর ধোয়া যায় না মূলত, এই জন্য বলছি সামান্য পানি। এরপরে এটা আমরা একটা বালতিতে মিক্সার করব। ধরেন একটা বালতি, এই একটা বালতি, এখানে আমরা মিক্সার করলাম, লবণ মিক্সার করলাম। কি পরিমাণ? ধরেন আমার 10,000 লিটারের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে আমি 600 লবণ দরকার। মিটারে কত দরকার? 600। তো আমি 600 বানানোর জন্য কি কাজ করব? ধরেন 3 কেজি লবণ অনুমান প্রয়োজন হইতে পারে, বেশিও লাগতে পারে, কিন্তু আমার বের করার একটা সহজ পদ্ধতি আছে। সেটা কেমন? যেমন 3 কেজি লবণ আমি এই বালতিতে পানিতে মিক্সার করলাম। 3 কেজি লবণ মিক্সার করার পরে এই পানির মধ্যে কয় কেজি লবণ আছে? 3 কেজি। এই 3 কেজি লবণের পানিটা আমি 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম ট্যাঙ্কে। পানিটার 3 ভাগের 1 ভাগ ট্যাঙ্কে দিয়ে দিলাম। তাহলে কত কেজি লবণ গেল? 1 কেজি গেল না ভাই? বুঝতে পারতেছেন? এই পানিটাই ধরেন 3 কেজি লবণ, কারণ লবণটা তো পানির সাথে মিক্সার হয়ে গেছে, ঠিক না? এই পানিটাই ধরেন লবণ, 3 কেজি লবণ, 3 ভাগের 1 ভাগ যদি দিই তো 1 কেজি গেল না? ট্যাঙ্কে দেওয়ার পরে 2 ঘন্টা পর আপনি টিডিএস মিটার দিয়ে মাপবেন, ওটা আটকে দিন। 2 ঘন্টা পরে মিটার দিয়ে মাপার পরে দেখলেন 200 হয়েছে। কত? এবার আপনি বলেন 1 কেজি লবণে 200 যদি ওঠে তাহলে আর 1 কেজি দিলে কত উঠবে? এখন পুরা পানিটা দিলে কত উঠবে এটা আপনি আগেই বলতে পারতেছেন, দেওয়ার আগেই। এটা হলো সূত্র। আপনি যদি পুরাটা দিয়ে ফেলান আর লবণটা বেশি হয়ে যায় তখন আপনার পানি ওইটা নিয়ে একটু ঝামেলা আছে, পানি আউট করতে হবে, পানি অ্যাড করতে হবে, কিছু খরচা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা লবণটা আমি 3 কেজি দিয়ে যখন অনুমান করলাম, হিসাব বের করলাম যে 1 কেজি লবণে আমার এই পানিতে 100, কথার কথা 100 মিটার হইল। আমি এখন এটাকে বানাবো 400 বা 500। 500 যদি বানাইতে চাই 1 কেজি লবণে 100 হইলে আর 4 কেজি দিলেই তো হয়ে যায়। তো হিসাবটা নিজেই আমরা বের করতে পারবো। এই হিসাবটা কিন্তু নিজে বের করাটা হলো মূল বিষয়। এভাবে আমরা লবণটা ট্যাঙ্কে প্রয়োগ করব। লবণ প্রয়োগের ব্যাপারে আমি যে আলোচনাটা সংক্ষেপে করলাম, বিস্তারিত কথা বললে মাথা উলিয়ে যায়।
লবণটা মোটা লবণ দিব কিভাবে দিব এই জিনিসটা আপনারা ক্লিয়ার বলছেন না কোনো অস্পষ্ট আছে? সামনে চলতে পারি? আচ্ছা, এখন লবণটা আমরা যে ট্যাঙ্কে দিব, এই ট্যাঙ্কে লবণটা দিলে আমার পানিতে কিছু কাজ আছে, এটা আমাদের জানা দরকার। লবণ পানিতে আমরা দিব ওই জন্য যে এখানে সীমিত পানিতে উচ্চ ঘনত্বে মাছ চাষ। এই ঘনত্ব বেশি হওয়ার কারণে মাছের শরীরের যে বিজলা আছে, এই বিজলা এবং খাবারের ওয়েস্টেজ, মাছের মল, এই তিনটা জিনিস মিশ্রিত হয়ে পানিগুলো ঘন হবে, গাঢ়ত্ব হবে এবং জীবাণু তৈরি হবে। তখন মাছের বিভিন্ন প্রকারের রোগ বালাই তৈরি হতে পারে। যখন আমরা পরিমাণ মতন লবণ রাখব, তখন দেখবেন লবণ একটা বস্তা যদি কোনো মাটিতে রাখেন, দেখবেন মাটিটাও ভিজে গেছে, আবার ওই বস্তাটাও ভিজে গেছে, লবণ আস্তে আস্তে গলে গেছে। তো লবণ যেই পানিতে দিবেন, সেই পানিটা যত ঘনত্ব থাকুক বা আঠালো থাকুক, পানি কিন্তু গাঢ়ত্ব হয় আবার আঠালো হয়। যখনই আপনি পরিমাণ মতন লবণ দিতে পারবেন, তখন এক নাম্বার আপনার পানিতে স্যালাইনিটি তৈরি হবে। দেখবেন অনেক সময় ডাক্তাররা স্যালাইন না থাকলে লবণ আর লেবু মিক্সার করে খাইতে বলে, মানে ওর মধ্যে স্যালাইনিটি আছে। এতে মাছের দুর্বলতা কাটে। 2 নাম্বার, মাছের গায়ে যে বিজলা পদার্থ থাকে এইটা কাটে। 3 নাম্বার, পানিতে অক্সিজেন বৃদ্ধি করে। 4 নাম্বার, মাছের হজম শক্তি বাড়ায়। 5 নাম্বার, মাছের গায়ে যদি কোনো ক্ষত রোগ, জীবাণু থেকেই ক্ষত রোগ হয়, লেজ পচা, ফুলকা পচা, এগুলো যদি হয়, তাহলে আপনার এই লবণটায় সেই গায়ের জীবাণু দূর করে। এটা সবচেয়ে চমৎকার একটা ব্যাপার। ধরেন আপনার আমাদের পেটে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিকের ঔষধ খাইলাম, খাওয়ার সাথে সাথে আবার পচা গান্দা সবসময় খাইলাম, পচা তেলের সিঙ্গারা, পুরি, চানাচুর, বুট, মুড়ি, ঝাল, পুরি, সিঙ্গারা, ফুচকা, চটপটি, এগুলো না খাইলে কিছু মানুষের আছে মানে অনেক জিহ্বা তাদের, তখন কিন্তু আপনার গ্যাস্ট্রিকের ওষুধে কাজ করবে না। কাজ করবে? কিন্তু আপনি যদি নিয়ম মতো খাবার খান সুন্নাত তরিকায়, তাহলে কিন্তু পেটে গ্যাস আসবে না। সবার তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না, লাগে? আমরা ফিশ ট্যাঙ্কে মাছের কোনো রোগ হইলে কোনো ট্যাঙ্কে ঔষধ দেওয়ার সাথে সাথে কাজ করে, কোনোটাই করে না। কারণ কি? কারণ একটাই, সকলের ট্যাঙ্কে ম্যানেজমেন্ট ঠিক মতন হইতেছে না। এই যে একটা লবণ, যেভাবে লবণটায় কাজ করবে 50%, এভাবে পিএস চুনে কাজ করবে 50%। দুইটা জিনিস ম্যানেজমেন্ট ঠিক মতন হয় নাই, তখন আপনি ঔষধ দিলে কাজ হবে না। যেমন নাকি আমরা খাবার যদি মেনটেন না করতে পারি, গ্যাসের ওষুধ জীবন ভরে খাইতেই পারবো, কিন্তু পেটে গ্যাস কিন্তু ভালো হবে না। কথা বুঝাচ্ছে ভাই? এখন একটা কথা আছে, আপনি গ্যাস পেটে তৈরি কইরা তারপরে যদি ট্রিটমেন্ট করেন, গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাইলে ক্ষতিও হইতে পারে, সম্ভাবনা আছে। আপনি অনিয়ম চলতে রইলেন, আর বাবার ফার্নিচার আছে, ওষুধ খেলে খাইতেই থাকলেন, কিন্তু এতে করে আপনার পেটে কোনো সমস্যা হয়ে যেতে পারে, আলসার হইতে পারে, বিভিন্ন ধরনের একটা সমস্যা পেটে হয়ে যেতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ঠিক করে দেখ, যদি আপনার পেটে কোনো প্রকারের সমস্যা একবার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই গ্যাসের ওষুধটা খাইলেই কিন্তু কাজ হবে না। তখন আপনার এইটা চিকিৎসা করার জন্য, এই সামনে না দেখ, চিকিৎসা করার জন্য হসপিটাল যেতে হবে। তখন আপনার টাকা খরচ হবে, সময় নষ্ট হবে, আপনার আত্মীয় স্বজন পরিবার সকলেই পেরেশানে, টেনশনে পড়বে।
ঠিক আপনার মাছকে আপনি যদি পানি ম্যানেজমেন্ট ওয়াটার প্রিপারেশন ঠিক মতন না করেন, মিটারগুলো ঠিক মতন আপনি ম্যানেজমেন্ট না করেন, আপনার রোগ একবার হয়ে যায়, তখন কিন্তু এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রুগীকে পাঠায়, গেলেই কিন্তু এক ডাক্তার চিকিৎসা হয় না, দুনিয়া ভৈরা দৌড়াইতে হয়। কেন? একই পেট একই খাবার, একজনকে হসপিটাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার দিতেছি, আরেকজনের গ্যাস্ট্রিক নাই, টোটাল নাই। তো আমরা মাছকে যদি আগের থেকে ওয়াটার প্রিপারেশন মিটারগুলো ঠিক মতন আমরা রাখি, তাহলে ওই রোগটা কি কি কারণে আসতে পারে সেই জায়গা থেকে দূরে থাকি, তাহলে আমার যেই মাছটায় রোগ হবে সেই মাছটায় রোগ হইলে ওই ট্যাঙ্কের সকল মাছের উপর সেই এফেক্ট পড়বে। এবং এই ট্যাঙ্কে হলো জীবাণুযুক্ত একটা ব্যাপার, একটা মাছে যদি রোগ হয় সকল মাছের সেটা এফেক্ট হয়, খাবার বন্ধ করে। তখন এই ট্যাঙ্কের পানিগুলো ম্যানেজ করা, নতুন করে পানি প্রিপারেশন করা, নতুন করে মিটার ম্যানেজ করা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যায়। এজন্য আমরা কখনোই এই চিন্তা করব না যে রোগ হোক চিকিৎসা পরে করব, এই চিন্তা মাথার থেকে আউট। আমাদের আগের থেকেই মাত্র 3টা 4টা প্যারামিটার, টিডিএস, পিএস, অ্যামোনিয়া, অক্সিজেন, ডিউকিট, 4টা মিটার আমরা সবসময় দেখব। 5ম নম্বরে শীতের সময় অক্সিজেন মিটার, এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করব ইনশাল্লাহ। শীতকালীন সময়ে এই শীতের সময়ে হাজার হাজার ট্যাঙ্কে মাছ আছে, তো শীতকালীন সময় যদি চাষ না করা যায়, যাদের ট্যাঙ্কে মাছ আছে এরা কি মাছগুলো ফলাই দিবে নাকি পুকুরে ছেড়ে দিবে? এই ভুল তথ্য এবং ভুল ধারণা নিয়ে আর এক সিজনে চাষ করে কোনোদিন সফল হওয়া যায় না। কথা বুঝে আসছে ভাই? তো শীতকালীন আমাদের করণীয় কি আছে সেগুলো করতে হবে, বুঝে আসে নাই? ওটা একটা চ্যাপ্টার আছে, আপনারা এতগুলো মানুষ মনে রাখবেন, আমি এক চ্যাপ্টারে আর একটা উঠাইলে এটার একটু ডিস্টার্ব হবে। এটা মনে রাখবেন, শীতকালীন ওয়াটার প্রিপারেশনটা আমরা কিভাবে ঠিক রাখতে পারি, এটা প্রশ্ন পড়বে, যাতে একটা প্রশ্ন আসে, টুইকে রাখেন। এ ব্যাপারে একটু লম্বা আলোচনাই হবে। তো বলতেছিলাম টিডিএস মিটার নিয়ে পাঁচটা কাজ করবে বলছি। তো যখনই আমার ট্যাঙ্কে টিডিএস ঠিকমতো আসে, তারপরেও বাইচান্স ট্যাঙ্কে মাছ ল্যাস পচা রোগ দেখা দিছে, ফুলকা পচা রোগ দেখা দিছে, এখন আমি যে ট্রিটমেন্টগুলো করি আলহামদুলিল্লাহ, এই তো চলতি মাসে 70 থেকে 80টা ট্যাঙ্কের চিকিৎসা, সবগুলোর তো চিকিৎসা প্রয়োজন হয় নাই, কিছু কিছু ট্যাঙ্কে হয়েছে 9 থেকে 10টা ট্যাঙ্কে মাছে ফুলকা পচা, ল্যাস পচা, পেট ফোলা, মরা কিছু রোগ দেখা দিছে। তো তাদেরকে ট্রিটমেন্ট দিছি মাত্র 240 টাকার ওষুধটা দেখে, ওষুধটা দেখে ও যে অ্যাকোয়াগার্ড উপরে ঝটপট, এই ওষুধটার দাম মাত্র 240 টাকা অ্যাকোয়াগার্ড, এটা দিয়ে ট্রিটমেন্ট দিছি। 24 ঘন্টার মাথায় আপনার সেই ঘাগুলো লাল হইয়া 72 ঘন্টার মাথায় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা দেখতেছেন ভিডিও, আমাদের ট্যাঙ্কে ফরিদপুরের আশিক ভাই, তার ট্যাঙ্কে ঘা হয়েছিল, পটুয়াখালীর ইলিয়াস ভাই, তার ট্যাঙ্কে ঘা হয়েছিল, খাসের হাটের এক ভাই, তার ট্যাঙ্কে ঘা হয়েছে। তো এই ট্যাঙ্কগুলো এবং কালকিনি আলামিন ভাই, এই ট্যাঙ্কগুলোর মাছ সম্পূর্ণ 3 দিনের মাথায় সুস্থ হইয়া সেই মাছ এখন মনে করেন বিক্রির কাছাকাছি চলে আসছে, 1.5 মাস টাইম মাত্র। এখন আবার কিছু ট্যাঙ্কে, 2-1টা ট্যাঙ্কে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। কেন পারি নাই? ওটা আমাদের সিস্টেমের বাহিরে কাজ করছে, যার কারণে এই প্যারামিটারগুলো তাদের ঠিক ছিল না, ঔষধে কাজ করে নাই। তাহলে 70-80টা ট্যাঙ্কের ভিতরে মাত্র 2টা ট্যাঙ্ক আমরা রিস্ক পাইলাম, 9-10টা ট্যাঙ্কে ঘা দেখা দিছে, তার মধ্যে 60টা 100% সফল।
যেমন সুস্থ মাছ এরকম এইটাও। তাহলে আমরা মাছকে রোগ হওয়ার কোনো অপেক্ষায় থাকবো না, এই ধরনের কোনো চিন্তা মাথায় রাখা যাবে না কোনো মতে। কথা বুঝা যাচ্ছে ভাই? তো আমরা টিডিএস মিটার, এটা দিয়ে এই টিডিএস মিটার সংক্রান্ত যে বিষয়টি আপনাদেরকে আলোচনা করছি, অনেক ভাইরা পরে আসছেন, আপনারা টিডিএসের বিষয় আমরা প্রশ্নর সময় দিব ইশারের আজান হইলেই এই প্যারামিটারের ব্যাপারে, তখন আপনারা প্রশ্নগুলো করবেন। তো আমি মাঝখানে আপনাদেরকে বলছি